আচ্ছা দেখো, আগের দিন আমরা পড়েছি বা জেনেছি ম্যাগমা কি লাভা কি, ঠিক আছে, এগুলো জেনেছি। আর জেনেছিলাম কি পৃথিবীর অভ্যন্তরে কিভাবে চাপ, তাপ, ঘনত্ব ইত্যাদি পরিবর্তিত হচ্ছে, কি হারে কিভাবে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। হ্যাঁ বলো। ঘনত্ব, আচ্ছা ঠিক আছে আসছি। আগে দেখো ঘনত্বটা আসছি পরে। ম্যাগমা লাভা কি আগে জেনেছি তো। ম্যাগমা লাভার পার্থক্য যদি বলা হয় তখন কি লিখবে দেখো। ম্যাগমা লাভা, ঠিক আছে। দেখো ম্যাগমা পার্থক্য যদি বলা হয় কি বলবে বলো। এক অবস্থান হিসাবে যদি দেখি, বলো প্রথম পয়েন্ট অবস্থান যদি দেখি, ম্যাগমা কোথায় অবস্থান করে? ভূপৃষ্ঠে অভ্যন্তরে, তাই তো, অবস্থান করে। আচ্ছা লাভা কোথায় অবস্থান করে? ভূপৃষ্ঠে অবস্থান করে। ভূপৃষ্ঠে অবস্থান করে, হলো একটা। দুই কি বলতে পারো দেখো, তাপমাত্রা। দ্বিতীয় পয়েন্ট কি করতে পারো, তাপমাত্রা। সেটা দেখো ম্যাগমার তাপমাত্রা হয় প্রায় 1300 ডিগ্রি ফারেনহাইট থেকে 2400 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট কিন্তু অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু ফারেনহাইটে, ঠিক আছে। এটা অপেক্ষাকৃত শীতল বলতে পারি। শীতল তাপমাত্রা 1300 ডিগ্রি ফারেনহাইট থেকে 2200 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। 1300 ডিগ্রি থেকে 2200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। আচ্ছা 3 নম্বর বলতে পারি অরিজিন, অর্থাৎ উৎপত্তি। দেখো এই ম্যাগমা শব্দটির উৎপত্তি হচ্ছে প্রাচীন গ্রিক শব্দ এসেছে, এটা প্রাচীন গ্রিক শব্দ, গ্রিক শব্দ থেকে, ঠিক আছে। এটা হচ্ছে ইতালীয় শব্দ, ঠিক আছে। আর একটা কি পার্থক্য বলতে পারো, পার্থক্য হিসেবে কি দেখাতে পারো, সেটা হচ্ছে তোমরা ছবি দিয়ে দেবে, ঠিক আছে। দেখো 4 নম্বর দেখে নাও ছবিটা, খুবই সহজ ভাবে এটা করলে। এটা যদি আমাদের আর্থ সারফেস হয়, SURFACE, অর্থাৎ ভূপৃষ্ঠ, ঠিক আছে। যদি ভূপৃষ্ঠ হয় তাহলে দেখো ম্যাগমা কোথায় অবস্থান করে? এই অংশে, নিচে অভ্যন্তরে, MAGMA, ঠিক আছে, এই অংশে অবস্থান করে, তাই তো। আর লাভা কোন অংশে? দেখো যদি এটা করি, এখানটা অবশ্যই দেখাবে এটা ছিল ম্যাগমা কোন জায়গাটা, এটা দেখাবে। এখানে ছিল ম্যাগমা, MAGMA, ঠিক আছে। লাভাটা দেখো পৃথিবীর ভূপৃষ্ঠের অভ্যন্তর থেকে ম্যাগমা কোন দুর্বল স্থান মনে করো, এখানে ছিদ্র ছিল বা ফাটল ছিল বা আগ্নেয়গিরি জ্বালামুখ ছিল, তাই তো। তার মাধ্যমে কি হলো, বাইরে বেরোচ্ছে, বাইরে বেরোচ্ছে। এই অংশটা হচ্ছে লাভা, এটা হচ্ছে ম্যাগমা বেরোচ্ছে, বেরিয়ে অংশের লাভা হয়ে গেল। এটাই সহজভাবে 4টে পার্থক্য তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা এবার কি যেন বলেছিলাম, তোমার প্রশ্ন কি, ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা পৃথিবীর অভ্যন্তরে ঘনত্ব ক্রমশ, পদার্থের বৃদ্ধি পায়, ভর বৃদ্ধি পায়, তাপও বৃদ্ধি পায়, এটা জেনেছি। আচ্ছা এরপর দেখো হয়েছিল পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ যত প্রবেশ করব বা জানতে পারবো, অভ্যন্তর ভাগ সম্পর্কে যত জানবো তত ক্রমশ চাপ, তাপ ও ঘনত্ব, পদার্থের ভর ইত্যাদি গুলো পরিবর্তন হতে থাকে। সেটা কি হারে পরিবর্তন হয় সেটা আমরা আগের ক্লাসে জেনেছি। কি তাপটা পরিবর্তন হয়, পরিবর্তন হয় শুধু নয়, মানে
কি পরিবর্তনটা কেমন হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়, তাই তো জেনেছি তাপটা ক্রমশ বৃদ্ধি পায় এবং সেই একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, সেটা ছিল কত বলো, 33 প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। ঠিক আছে, এবার আজকে আমরা জানবো কি চাপ ঘনত্ব, চাপ পদার্থের ঘনত্ব, ভর, এগুলো পরিবর্তিত হয়, এগুলো ক্রমশ পৃথিবীর কেন্দ্রের দিকে বৃদ্ধি পেতে থাকে। পদার্থের ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে বললাম, যেখানে পৃথিবীর গড় ঘনত্ব কত বলো, পৃথিবীর গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার সেমি কিউব। ঠিক আছে, পৃথিবীর গড় ঘনত্ব, বুঝেছো? আচ্ছা, এবার জানবো ঘনত্ব কি। আচ্ছা, পৃথিবীর গড় কেন্দ্র থেকে দূরে পৃথিবী পৃষ্ঠে সেখানে হচ্ছে 11 গ্রাম পার সেমি কিউব, এবং পৃথিবীর কেন্দ্রে সেটা হয় 14 গ্রাম পার সেমি কিউব। আবার কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মাপা সেটা হচ্ছে 5.5 গ্রাম পার সেমি কিউব। কিন্তু এইটা তোমাদের মেইন জানবে, পৃথিবীর গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার সেমি কিউব। এটা মনে রাখবে কিন্তু অবশ্যই তোমাদের শর্ট কোশ্চেনের জন্য। আচ্ছা, তাহলে তোমরা জানলে তো যে পৃথিবীর অভ্যন্তরে আমরা যত যাব তাপ ক্রমশ বৃদ্ধি পায়, এবং তাপের সাথে সাথে পদার্থের ঘনত্বও বৃদ্ধি পায়, এবং ঘনত্বের সাথে সাথে চাপও বৃদ্ধি পায়। ঘনত্ব ও চাপের মধ্যে রিলেশন কি দেখো, দেখো ঘনত্ব ও চাপের মধ্যে রিলেশন দেখো কি, সমানুপাত সম্পর্ক, সমানুপাতের সম্পর্ক। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক কেমন, সমানুপাত, অর্থাৎ একটা বাড়লে অপরটা বাড়ে, একটা কমলে অপরটা কমে। ঘনত্ব বাড়লে পদার্থের ঘনত্ব বাড়লে চাপও বাড়ে। ঠিক আছে, ঘনত্ব কমলে চাপ বাড়ে। ঘনত্ব জিনিসটা কি আগে দেখো, সাথে সাথে কি ভর, যদি বলি ভরেরও সম্পর্ক হচ্ছে সমানুপাতি, একই। ঠিক আছে, একটা বাড়লে অপর দুটো বাড়ে, ভরও বৃদ্ধি পায় পদার্থের। ঠিক আছে, এবার দেখো ঘনত্ব কি, তার সাথে ভর, চাপ, এগুলো রিলেশন কি দেখো। ঘনত্ব, মনে করো একটা লোহার টুকরো নিলাম, আমি লোহার টুকরো নিলাম, কোনটা, এটা যদি হয়, ঠিক আছে, একই মাপের আমি একটা অ্যালুমিনিয়ামের টুকরো নিলাম, সমান মাপের কিন্তু অ্যালুমিনিয়াম টুকরো নিলাম, দুটো কিন্তু সেম আয়তন। ঠিক আছে, দেখো সেম আয়তন হয়েছে কিনা দেখো, যাই হোক মনে করো দুটো সেম আয়তন। এইবার দেখো সাধারণভাবে বলো, লোহার টুকরো একই আয়তনের লোহার টুকরো বেশি ভারী হবে না অ্যালুমিনিয়ামের টুকরো বেশি ভারী হবে? এটুকু তোমরা জানো অবশ্যই লোহার টুকরোটা বেশি ভারী হবে, তাই তো, অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি ভারী, এটা অপেক্ষাকৃত হালকা। এবার দেখো ভারী কেন, কারণ এর ঘনত্ব, লোহার টুকরের ঘনত্ব অ্যালুমিনিয়ামের টুকরের থেকে বেশি। এবার দেখো ঘনত্বটা কি, একটা আয়তনের মধ্যে, একটা পদার্থের একক আয়তনের মধ্যে অণু ও পরমাণুগুলি কিভাবে অবস্থান করছে সেটাই ঘনত্বকে নির্দেশ করে। তার উপর ভরও নির্ভর করে। দেখো অণু পরমাণুগুলো লোহার টুকরের ক্ষেত্রে দেখো ছড়িয়ে ছিটিয়ে ঘন অবস্থান করছে না, অনেক বেশি ঘন, অর্থাৎ সংখ্যায় অনেক বেশি। একই আয়তনের মধ্যে অ্যালুমিনিয়ামের টুকরোগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে, অর্থাৎ সংখ্যায় অপেক্ষাকৃত একই আয়তনের মধ্যে এর সংখ্যা তুলনামূলক কম, অর্থাৎ এটা বেশি কম্প্যাক্ট। দেখো অণু পরমাণুগুলো এটা অনেকটা র্যান্ডামলি ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, এইবার দেখো তাহলে এর মধ্যে বেশি সংখ্যক আছে, ওই জন্য এর ভর বেশি।
আর এর ভর তুলনামূলকভাবে কম। ঠিক আছে, ভরটা কম। এবার দেখো তাহলে পদার্থের অনুপরমাণুগুলি কতটা ঘন সেটাই ঘনত্ব বোঝাচ্ছে। বেশি ঘন হলে ঘনত্ব বেশি সাধারণভাবে, আর যত কম ঘন তত ঘনত্বটা কম, ফলে ভরও কম, অর্থাৎ ভারীও কম, হালকা, এটা এটুকু বুঝেছো। এবার দেখো যদি বলে তোমাদের তাহলে ঘনত্ব, আর একটা দেখো বেশি ভারী হলে পদার্থটা বেশি চাপ দেবে না, এখানে বেশি প্রেসার দেবে, অপেক্ষাকৃত হালকা কম প্রেসার দেবে। মনে করো একটা যদি আমি বই রাখি সেটা তলদেশে বেশি প্রেসার দেবে, না একটা যদি আমি এখানে ইট রাখি সেটা বেশি প্রেসার দেবে? অবশ্যই ইটটা বেশি প্রেসার দেবে, কারণ এর ভর বেশি মানেই এর ঘনত্ব বেশি, অর্থাৎ এর বেশি ভারী, এ অপেক্ষাকৃত হালকা। হালকা পদার্থ অপেক্ষা ভারী পদার্থ বেশি চাপ দেয়, এটা সাধারণ, তাহলে এর চাপও বেশি দেয়, এটা চাপ কম দেয়। তাহলে দেখতে পারলে ঘনত্ব, চাপ ও ভরের মধ্যে রিলেশনটা কি বুঝতে পারলে? ঠিক আছে, এইবার দেখো এটা তো বুঝে নিয়েছো। এইবার এদের মধ্যে তাহলে পরস্পর কেমন সম্পর্ক? সমানুপাতে সম্পর্ক, একটা বাড়লে অন্যটাও বাড়ে, বা অপর দুটো বাড়ে, একটা কমলে অপর দুটো কমে। এখানে পৃথিবীর গড় ঘনত্ব কি তাহলে বুঝলে? পৃথিবীর গড় ঘনত্ব কত? পৃথিবী পৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার সেমি কিউব। ঘনত্বের একক কিসে মাপা হয়? গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, এবার যদি বলে ঘনত্ব কি সেটা বুঝে নিয়েছো, কিন্তু এইবার যদি তোমাদের বলা হয় যে ঘনত্ব কাকে বলে বা কি, ঘনত্ব কি, মনে করো এটা তোমাদের দেওয়া হলো 3 নাম্বারের, ঠিক আছে, তখন তোমরা কি বলবে? বলো কি বলবে? ঘনত্ব কি? লেখো, লিখে নাও। কোন পদার্থের একক আয়তনের ভরকে, একটা কথাও কিন্তু ভুল করবে না বা মিস করবে না, কারণ এটা ফিজিক্সের ব্যাপার, উল্টো পাল্টা মানে হয়ে যাবে কিন্তু, অত লিখে নাও। দেখো, কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। বুঝছো? কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। দেখেছো? অতএব কি, আচ্ছা এককটা কি তাহলে দেখো, এটা সংজ্ঞা বলতে পারো, ডেফিনেশন এটা এলো। এবার একক, অর্থাৎ একক সমান কিভাবে আসে? পদার্থের ভর, পদার্থের ভর ডিভাইডেড পদার্থের আয়তন, তাই না? সমানই কি আসছে? ভর কিসে মাপা হয়? গ্রাম, পদার্থের আয়তন ঘন সেমি গ্রাম, এটা হচ্ছে ঘন সেমি। তাহলে এককটা হলো কি? ইকুয়াল টু গ্রাম পার সেমি কিউব, তাই না? গ্রাম পার সেমি কিউব একক হয়ে গেল। দেখলে? এটাই তোমরা দেবে। আচ্ছা, ঘন সেমি মানে জানো তোমরা? ঘন সেমি মানে কি? সেমি ইন্টু সেমি ইন্টু সেমি, তাই তো? বর্গ সেমি মানে কি? বর্গ সেমি মানে 2 বার গুণ সেমি ইন্টু সেমি। তাহলে ঘন সেমি মানে কি হচ্ছে? সেমি ইন্টু সেমি ইন্টু সেমি, ঠিক আছে? তাহলে দেখো, কোন পদার্থের ঘনত্ব বেশি হলেই সেই পদার্থের, দেখো গ্রামটা স্বাভাবিকভাবে, দেখো পদার্থের ভর মনে করো বৃদ্ধি, মনে করো ভর ছিল 4, ঠিক আছে, এটাকে বৃদ্ধি করে 8 করলাম, তাহলে কি হবে? মনে করো পদার্থের ভরটা ছিল 4 গ্রাম, বাড়িয়ে সেখান থেকে 8 গ্রাম করা হলো,
তাহলে অবশ্যই ঘনত্বটা বৃদ্ধি পাবে, তাহলে ভর বৃদ্ধি পেলে ঘনত্ব বৃদ্ধি পায়, আর সাথে সাথে পদার্থ বেশি ভারী হয়। হলো, এটাই লিখে নিয়েছো। তাহলে ঘনত্বের সাথে চাপের রিলেশন তোমরা বুঝে গেছো। এইবার দেখো আরেকটা জিনিস, পৃথিবীর অভ্যন্তরে যত আমরা দেখব ক্রমশ পদার্থের চাপ বৃদ্ধি পায় বলেছি, পদার্থের ঘনত্ব বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়। আর একটা জিনিস দেখো, পদার্থের আয়তন হ্রাস পায়। কেন দেখো, আয়তন আর একটা যদি থাকে চাপ, ঠিক আছে, আয়তন চাপ, এদের মধ্যে রিলেশন কেমন? এদের মধ্যে রিলেশন হচ্ছে ব্যস্তানুপাত। অর্থাৎ কি, একটা বাড়লে একটা কমে, একটা কমলে অপরটা বাড়ে। আচ্ছা দেখো, চাপ আর আয়তন, চাপ বাড়লে আয়তন কেন হ্রাস পায়? চাপ বাড়লে আয়তন হ্রাস পাবে কেন? কিভাবে দেখে নাও। মনে করো এটা একটা পদার্থ, এর মধ্যে অণু পরমাণু গুলো এই অবস্থায় আছে, তাই তো? এই অবস্থায় আছে। পদার্থের যদি, এটা কিন্তু মনে রাখবে, পদার্থের ভরটা সেক্ষেত্রে কনস্ট্যান্ট থাকতে হবে, ভরটা স্থির থাকতে হবে। ভরটা যখন স্থির, তখন যদি চাপ বৃদ্ধি পায় আয়তন হ্রাস পায়। ভরটা কিন্তু স্থির থাকতে হবে, ভরটা উলট পালট হলে হবে না। ঠিক আছে, দেখো তাহলে ভরটা এটাই রয়েছে, পদার্থের ভরটা স্থির, মানে অণু পরমাণুগুলো এই সংখ্যাই আছে। চাপ দিলাম এই দিক থেকে, প্রেসার দিলাম এই দিক থেকে দিলাম। তাহলে দেখো, তাহলে আমি প্রেসার দিচ্ছি, দুই দিক থেকে প্রেসার দিচ্ছি, প্রেসার দেওয়ার ফলে পদার্থটা আয়তনে ছোট হবে, তাই না? আয়তনে এত বড় ছিল, এইটুকু অংশ এলো, ঠিক আছে। কিন্তু এই অংশটা তো উবে যাবে এরকম না, আছে, তার মানে কম্প্যাক্ট হয়ে এই অংশের মধ্যে আছে, তাই তো? এই অংশের মধ্যে আছে, তাহলে আয়তনটা হ্রাস পেয়েছে, কিন্তু ভরটা তো একই থাকতে হবে, একই থাকবে, কারণ এই অংশের ভরটা তো উবে যাবে না। দেখো তখন এই অণু পরমাণু এখানে আসবে, এইটা এখানে আসবে, এইটা আসবে, এইটাও আসবে, এইটাও আসবে, তাই না? তাহলে এই আয়তনের মধ্যে এই অণু পরমাণু গুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তখন একটা ঘনত্ব ছিল। যখনই এইটুকুর মধ্যে সম্পূর্ণটা এলো, ঘনত্বটা বাড়লো না কমলো? ঘনত্বটা বাড়লো, তাই তো? ঘনত্ব বৃদ্ধি পেল, কি হলো? চাপ বৃদ্ধি, সেখান থেকে চাপ বৃদ্ধি করলাম, সেখান থেকে কি হলো? আয়তনটা হ্রাস পেলো। বলো, আয়তন হ্রাস হলো, সাথে কি হলো বলো? সাথে ঘনত্ব বৃদ্ধি পেল, তাই না? ঘনত্ব বৃদ্ধি পেল। তাহলে এইটা বোঝো তোমরা, আয়তন চাপ, ভরটা কিন্তু কনস্ট্যান্ট, আয়তন চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক, চাপ বাড়লে আয়তন হ্রাস পায় এবং ঘনত্ব বৃদ্ধি পায়। কিভাবে হয় সেটা তোমরা বুঝতে পারলে, কিন্তু ভরটা এখানে কনস্ট্যান্ট অবশ্যই। তাহলে ভর স্থির রেখে পদার্থের চাপ বাড়লে আয়তন হ্রাস পায়, বা আয়তন হ্রাস পেলে চাপ বৃদ্ধি পায়, একই ব্যাপার। ঠিক আছে, এটুকু জানলে। তাহলে পৃথিবীর অভ্যন্তরে পদার্থগুলি ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পায়, চাপ বেশি তাপ বেশি বলাই আছে। তাহলে চাপ বেশি মানে পদার্থের আয়তন ক্রমশ হ্রাস পায়, ওই জন্য পদার্থের ঘনত্ব বৃদ্ধি পায় সাধারণভাবেই। আচ্ছা দেখো, এইবার প্রশ্ন হলো, পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর কেন্দ্রের নিকট পদার্থের, কি ছিল তোমাদের বইয়ে একটা প্রশ্ন আছে দেখবে, বলো পদার্থের ঘনত্ব কেন বৃদ্ধি পায়, তাই তো? এটাই আছে তো, ঘনত্ব, পদার্থের ঘনত্ব বেশি কেন, এটাই আছে না? দেখবে তোমাদের, পৃথিবীর কেন্দ্রের নিকট পদার্থের ঘনত্ব বেশি কেন?
তাহলে এটা কি বলবে তোমরা বলো? এমনিতে তোমরা বুঝতে পারছো কেন, সাধারণভাবে তোমরা বুঝতে পারছো, কারণ সেখানে ভারী পদার্থগুলো নিচে অবস্থান করছে, ভারী পদার্থের ভর বেশি হয় এবং ঘনত্ব বেশি হয়। ভারীগুলো নিচে অবস্থান করছে বলেই সেগুলোর ঘনত্ব ক্রমশ নিচের দিকে বেশি, আর যে পদার্থের ঘনত্ব বেশি বেশি বলেই সে না নিচে অবস্থান করছে, তো সাধারণভাবেই কেন্দ্রের কাছে অবস্থান করবে। তা সাধারণভাবে এটা বুঝতে পারছো, কিন্তু লিখবে কিভাবে দেখো, লিখবে কি কি লিখবে? পৃথিবীর কেন্দ্রের নিকট পদার্থের ঘনত্ব বেশি হয় কেন, কি লিখবে লিখো। আচ্ছা তোমরা বলবে আমরা কি জানি, বলো। আমরা জানি কি জানি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য, শক্তির প্রভাবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবী সমস্ত বস্তু বা পদার্থ কি করে, পদার্থকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই তো? কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এটা তোমরা জানো। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবী সমস্ত বস্তু বা পদার্থকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এবং যে বস্তু বা পদার্থের ভর যত বেশি সেই বস্তু বা পদার্থ এই মাধ্যাকর্ষণ শক্তির টানে তত বেশি পৃথিবীর কেন্দ্রের নিকট অবস্থান করে। এটুকু বুঝতে পারছো দেখো, এবং যে বস্তু বা পদার্থের ভর যত বেশি, ভারী বস্তু বা পদার্থ বেশি টানে তো নিজের কেন্দ্রের দিকে, তাহলে যে বস্তু বা পদার্থের ভর যত বেশি সেই বস্তু বা পদার্থ এই মাধ্যাকর্ষণ শক্তি টানে তত বেশি পৃথিবীর কেন্দ্রের নিকট অবস্থান করে। একই সাথে আমরা কি জানি দেখো, একই সাথে জানি কি জানো বলো, এই মাত্র জেনেছো। একই সাথে জানি যে পদার্থের ভর যত বেশি হয়, যত বেশি হয় সেই বস্তু বা পদার্থের ঘনত্ব তত বেশি হয়। এই তোমরা পড়লে জানলে, তত বেশি হয়। তাই স্বাভাবিকভাবেই কি বলো, স্বাভাবিকভাবেই পৃথিবী কেন্দ্রের নিকট পদার্থগুলির ভর এবং ঘনত্ব বেশি। ঠিক আছে।
এটাই দেখো, লিখে নাও। তাহলে আমরা জানি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর সমস্ত বস্তু বা পদার্থকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এবং যে বস্তু বা পদার্থ যত বেশি ভারী সেই বস্তু বা পদার্থকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে বেশি টানে, বা সেই পদার্থটা পৃথিবীর কেন্দ্রের তত কাছাকাছি অবস্থান করে। তাই সাধারণভাবে আমরা আর একটা কি জেনেছি, যে পদার্থের ভরটা বেশি তার ঘনত্বও বেশি। তাহলে একই সাথে তাই ভারী পদার্থগুলি যেহেতু কেন্দ্রের নিকট অবস্থান করে, তাই কেন্দ্রে ঘনত্ব তত বেশি হয়, তাই স্বাভাবিকভাবেই এখানটা বলবে তাই কি বলবে, নিকট অবস্থান করে। এখানটা বলবে স্বাভাবিকভাবেই যেহেতু ভারী পদার্থগুলি কেন্দ্রের নিকট অবস্থান করে, তাই স্বাভাবিকভাবেই পৃথিবীর কেন্দ্রের নিকট পদার্থগুলির ভর এবং ঘনত্ব, তাই স্বাভাবিকভাবে পৃথিবীর কেন্দ্রের নিকট পদার্থগুলির ভর এবং ঘনত্ব বেশি। ব্যাস এটুকু বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা তোমাদের বইয়ে দেখো, দেখো তো কি আছে, উষ্ণ প্রস্রবণ আছে না? এরপর জানবো কি উষ্ণ প্রস্রবণ কি, তাই তো? পড়েছো কেউ? পড়ে দেখেছো কি, বা একটু কিছু বুঝেছো? দেখো এবার আসবো কি কি আছে, উষ্ণ প্রস্রবণ কি। উষ্ণ প্রস্রবণ কি, ঠিক আছে দেখো। আচ্ছা, এটা তোমরা কেউ পড়েছো কেউ? আচ্ছা, তার আগে জানো তো উষ্ণ প্রস্রবণ জানায় যে আমাদের জানতে অবশ্যই হবে, সেটা হলো প্রস্রবণ কি, তাই না? তারপর তো উষ্ণ প্রস্রবণ, প্রস্রবণ কি দেখো, ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থানের, যেমন মনে করো কি, যেমন দুর্বল স্থানগুলো কি কি হতে পারে, ফাটল, দারণ, ছিদ্র ইত্যাদি। তাহলে ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থানের মাধ্যমে ভূপৃষ্ঠের দুর্বল স্থানের মাধ্যমে ভূ অভ্যন্তরের জল যখন স্বাভাবিক ভাবে বাইরে নির্গত হয় তখন সেই ন্যাচারাল জলধারাকে, কিন্তু ন্যাচারাল মানুষের সৃষ্ট নয়, সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে জলধারাকে বলা হয় প্রস্রবণ, ঠিক আছে। যদি উষ্ণ প্রস্রবণ আসে অবশ্যই এটা দেবে, তারপর দেবে দেখো উষ্ণ প্রস্রবণ কি, দেবে, তারপর দেবে উষ্ণ প্রস্রবণ। যে প্রস্রবণ থেকে উষ্ণ জল নির্গত হয় তাকেই উষ্ণ প্রস্রবণ বলা হয়। এবার দেখো একটা কি বলে, কিভাবে হয়, কিভাবে এটা উষ্ণ হয়, কিভাবে
এটা একটা প্রমাণ করে দিবে, এটা একটা প্রমাণ করে দেবে। দেখো কিভাবে হয়, দেখো ভূগর্ভের জল ম্যাগমার সংস্পর্শে এলে স্পর্শে এসে উত্তপ্ত হয়। আরেকটা কি হতে পারে, ভূ অভ্যন্তরস্থ জল যদি উত্তপ্ত শিলার সংস্পর্শে আসে, তাই না? মনে করো ম্যাগমার সংস্পর্শে এলো, সেটা উত্তপ্ত হয়েছে, তারপর প্রস্রবণ আকারে বাইরে বের হচ্ছে, সেটা উষ্ণ প্রস্রবণ হবে। আরেকটা ভূ অভ্যন্তর জল মনে করো যেখানে আছে তার পাশাপাশি শিলা অত্যন্ত উত্তপ্ত হয়েছে কোনো কারণে, তার সংস্পর্শে এসে জল উষ্ণ হয়েছে এবং সেটা প্রস্রবণ রূপে বাইরে বের হলে সেটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ। ব্যাস এটুকুই। ঠিক আছে, এরপর দেখো, এরপর আসবো কিসে, এরপর কি আছে, ভূতাপ। একই সাথে দেখো ভূতাপটা কি, যে বললাম না ভূ অভ্যন্তরে মনে করো উত্তপ্ত শিলার সংস্পর্শে এলো, সেটা ম্যাগমা সংস্পর্শে এলো, তার মানে কি ভূ অভ্যন্তরে তাপ বর্তমান, ভূ অভ্যন্তরে তাপকে বলা হয় ভূতাপ। এবার ভূতাপ কি দেখো, কি বলবে, ভূতাপ কি বলবে বলো? ভূতাপ হলো এক প্রকার, এটা কিন্তু একটা, ভূতাপ এক প্রকার শক্তি। তাহলে ভূতাপ হলো, যদি বলে ভূতাপ কি, তখন বলবে ভূতাপ এক প্রকার শক্তি যা পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে আসতে থাকে, যা শক্তি যা পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরে অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে। ঠিক আছে, এই শক্তি প্রবল, এর ব্যবহার বর্তমানে ব্যাপক হয়েছে, যথেষ্ট বেশি হয়েছে, এবং একে বলে ভূতাপ শক্তি, একে বলে ভূতাপ শক্তি। ঠিক আছে, বর্তমানে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ বিদ্যুৎ উৎপাদন করে, তার মধ্যে বিভিন্ন দেশ বিদ্যুৎ উৎপাদন, তার মধ্যে দেখো তাদের বিদ্যুতের চাহিদা মেটে, যেমন আইসল্যান্ড তাদের বিদ্যুতের চাহিদা 30% মেটায় এই ভূতাপ শক্তি থেকে। ঠিক আছে, আর আমেরিকা যুক্তরাষ্ট্র সব থেকে বেশি বিশ্বে এই ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এর ফলে কি হয়, কয়লা, এটা তোমাদের বইয়ে পাবে, পেট্রোলিয়াম ইত্যাদির ব্যবহার কমে। ফলে আমরা কি হয়, ভবিষ্যতের জন্য সঞ্চয় রাখতে পারি স্বাভাবিকভাবে, এটাই। ঠিক আছে, এটা হচ্ছে ভূতাপ শক্তি। আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরে আমরা আসবো পরের ক্লাসে। ঠিক আছে।